কে কে ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। এখন শরতের সকাল, নীল আকাশে সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। মাঝে মাঝে কাশফুলের দল বাতাসে দুলে উঠে যেন কারোর নাম ধরে ডাকছে। আজ আবহাওয়াটা আগের থেকে অনেকটাই মনোরম। কলেজে সদ্য ছুটি পড়েছে। শহরের কোলাহল থেকে অনেকটাই দূরে মালা নামের একটি সরল মেয়ে খোলা চুলে বারান্দায় বসে আছে। তার চোখে এক রাশ কৌতূহল আর মনে উথলে ওঠা অচেনা টান। আজ অনেকদিন পরে তার মনে পড়ছে হরিণপুরের কথা, তার মার পৈতৃক গ্রাম। মায়ের মুখে শোনা সেই মাঠ, পুকুর, তালগাছ আর কুয়াশায় ঢাকা পিছনের পুরনো ভিটেটার কথা। কতই তো গল্প শুনেছিল ছোটবেলায়। সে ভাবছে, সত্যি কত সুন্দর জায়গা এই হরিণপুর। মালার মা তখন রান্নাঘরে কাঁচা মরিচ মারছেন। মালা ধীরে ধীরে এগিয়ে যায় এবং তার মাকে আবদারের সহিত বলে, মা, আমি হরিণপুর যাব। কথাটা শুনেই মা থমকে যায়। সে মরিচটা আরো জোরে জোরে মারতে থাকে এবং পরে তিনি বলেন, হরিণপুর? মায়ের গলা হালকা কেঁপে ওঠে। এর উত্তরে মালা বলে ওঠে, হ্যাঁ মা, কতদিন যাওয়া হয়নি। কলেজে ছুটি পড়েছে, ভাবছি একবার মামার বাড়ি ঘুরে আসি। মালার মা একটু চুপ করে থাকে। তারপরে কাঁধের আঁচল দিয়ে মুখ মুছে বলে, তুই তো খুব ছোট ছিলি মা, যখন একবার নিয়ে গেছিলাম তোকে। তারপর তো আর কখনো ওদিকে যাইনি। কেন মা, কি হয়েছিল তখন? না রে, সেসব কথা বলার মতো নয়। 20 বছর হয়ে গেল, তোর মামাদের সঙ্গেও আর কোনো সম্পর্ক নেই। মালার কৌতূহল বাড়ে। তার মায়ের মুখে এইসব কথা শুনে সে বলে ওঠে, তুমি তো আমাকে কিছু বলোই না কখনো, অথচ এতদিন ওই গ্রামটা নিয়ে শুধু রহস্য করে গেলে। আমি যাবই, আর বেবিকেও নিয়ে যাব। বেবি যাবে? মায়ের গলায় আবার বিস্ময় দেখা যায়। এর উত্তরে মালা বলে ওঠে, হ্যাঁ, ও তো আগে মাসির বাড়ি গিয়েছিল একবার, ভালোই মজা হয়েছে। আমরা একসাথে যাব এবার। মা কিছু বলে না, শুধু জানলার দিকে তাকিয়ে থাকে। হালকা বাতাসে জানলার পর্দাগুলো সরে যায়। হঠাৎ করেই বাইরের আকাশ যেন ঘন হয়ে আসে। একটু আগে যে সোনালি আলো ছিল, সেটা এখন ছায়া ছায়া হয়ে উঠেছে। মালার মা যেন নিজেকেই বলছে, তুই জানিস না মা, ও গ্রামে শুধু কাশ ফুল ফোটে না, কিছু কান্নাও থেমে থাকে না। পরদিন সকালে হরিণপুর যাওয়ার উদ্দেশ্যে মালা আর বেবি ট্রেনে উঠে পড়ে। শহর পেছনে পড়ে থাকে। ধীরে ধীরে তাদের সামনে খোলা মাঠ, গাঁয়ের রেল স্টেশন, সবুজের সমারোহ আর এক অদ্ভুত নিস্তব্ধতা খুলে যায়। রেলগাড়ি যেন সময়ের গর্ভে ঢুকে পড়ছে। চলার পথে বেবি মালাকে বলল, দেখ মালা, আমি কিন্তু কখনো গ্রামে যাই, তবে বেশ মজা লাগছে কিন্তু। হরিণপুর স্টেশনে নামতেই বেশ বিকেল ঘনিয়ে সন্ধ্যা হয়ে এসেছে। হরিণপুর স্টেশনে নামতেই এক চিলতে বাতাস যেন তাদের গায়ে এসে লাগল। শুধু হাওয়া নয়, যেন এক স্মৃতি কিংবা কোনো অচেনা চোখের স্পর্শ। বেবি বলে, এই শোন না, এই জায়গাটা একটু বেশি চুপচাপ না? হয়তো বিকেলে কেউ আসে না এখানে। চল বাড়ির দিকে যাই। গ্রামের রাস্তাগুলোতে ধুলো জমেছে,
পায়ে হঠাৎ করেই পাতা খসে পড়ে। একদিকে মরা বটগাছ, তার নিচে ভাঙা একটা দুচালা কুঠির। গ্রামের প্রবেশদ্বারে একটা পাথরের ফলক, লেখা রয়েছে হরিণপুর। মালার গলাটা কেমন যেন শুকিয়ে যায়। বেবির হাত শক্ত করে ধরে বলে, চল মামার বাড়ি আগে দেখি, তারপর সব কথা বলা যাবে। হ্যাঁ, আর যদি পুরোনো দিনের কোনো ভূত থাকে তাকে জিজ্ঞেস করব, কোথায় ছিল তুমি এত বছর? দূরে কোথাও একটা কাক ডেকে ওঠে। বেবি এবং মালা আনমনে হরিণপুরে হেঁটে চলে। বেবি একটু কপাল কুঁচকে বলে, আচ্ছা মালা, এই গ্রামের ভেতরে কি তেমন কোনো গাড়ি যায় না নাকি? কতটা হাঁটছি, একটা টোটো তো দূর, একটা সাইকেলও চোখে পড়লো না। দেখ বেবি, আমি তো তখন অনেক ছোট, কিন্তু যতদূর মনে পড়ে রিক্সা টিক্সা বড় রাস্তা অবধি আসে, তারপর এই মেঠো পথ। আর আর হ্যাঁ, আমার মামা দীপেন মিত্রের নাম এখানে সবাই চেনে। উনি ছিলেন খুব প্রভাবশালী মানুষ। ছিলেন মানে? মানে আছেন তো, কিন্তু এখন বুড়ো হয়ে গেছেন। আগে ছিলেন স্কুলের হেডমাস্টার। গ্রামের যে কোনো অনুষ্ঠান বা ঝামেলায় সবাই তাকেই ডাকতো। এই কথা বলতে বলতেই তারা মাটির পথ ধরে এগোতে থাকে। রোদ পড়ছে ঝিরিঝিরি। দূরে মাঠের ধারে কিছু ধান গাছ, মাঝে মাঝে কয়েকটা ছাগল ঘাস খাচ্ছে। গাছের ডালে বসে আছে একটা শালিক পাখি। বাতাসে মিশে আছে ধূপের গন্ধ। কোথাও যেন দূরে কে একটা মন্ত্র পড়ছে। গ্রামের ঘরগুলো কাঁচা, পাটকাঠির বেড়া দেওয়া খড়ের ছাউনি। কোথাও কোথাও মাটির মেঝের ওপরে গোল করে রাঙানো আলপনা। গেটের ধারে রাখা কুলোয় ধান শুকোছে। একটা ঘরের সামনে বসে একটা বুড়ি বেতের ঝুড়ি বুনছেন, চুপচাপ। বেবি হঠাৎ করে বলল, এই রে মালা, একটা কথা মনে পড়লো, আমরা তো মাকেই ফোন করিনি রে এখনো। মালা থেমে দাঁড়ালো, কপালে হাত দিয়ে বলল, সত্যি, মা তো চিন্তায় পড়ে যাবে। এখনই ফোন দিচ্ছি। পকেট থেকে ফোনটা বের করে দেখে পর্দায় লেখা নো নেটওয়ার্ক। একটা দাগও নেই। মালা চমকে উঠে বলল, কি আশ্চর্য, একটাও টাওয়ার নেই। বেবিও নিজের ফোনটা বের করে দেখে। মুখে উদ্বেগের রেখা ফুটে ওঠে। ধুর, আমারও তো নেই। এখানে কি টাওয়ার পর্যন্ত আসে না? এটা কিসের গ্রাম? দুজনেই এক মুহূর্ত চুপ করে যায়। চারিদিকে যেন হঠাৎ করেই অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছে। পাখির ডাক থেমে গেছে, বাতাসও থেমে গেছে, এমনকি গাছের পাতারাও আর নড়ছে না। সেই নিস্তব্ধতা যেন আড়ালে লুকিয়ে থাকা কারোর নিঃশ্বাস, অদৃশ্য কারোর উপস্থিতি। মালা আস্তে করে বলে, চল এখন চলি মামার বাড়ি, পৌঁছলেই সব ঠিক হয়ে যাবে। তারা আবারও পথ ধরে হাঁটতে শুরু করল। পথ যত এগোয় ততই ঘন হয়ে আসে চারপাশ। বাঁশঝাড়, কুরুল পাতার গাছ, বুনো জঙ্গল সবই যেন গা ছমছমে রকমের নির্জন। মাঝে মাঝে ছোপের আড়ালে কিছু একটা নড়ে উঠছে। কে জানে, মালা কিছুই বুঝে উঠতে পারছে না। একটা বাঁশতলার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করেই বেবি থেমে যায়। তারপর বলে, মালা, তুই কি একটা ছায়া দেখলি? ওই পেছনে যেন সাদা শাড়ি পরা কেউ একটা দাঁড়িয়েছিল। মালা পিছন ফিরে তাকায়। কিছু নেই, শুধু বাঁশের পাতাগুলো একটানা হেলে পড়ছে ঝুঝু শব্দ করে। মালা একটু হেসে বলে, তুই বোধহয় ভুল দেখেছিস, এইসব জায়গায় এমন মনে হয়। বেবি চুপ করে যায়, কিন্তু তার মনে
এখন একটা চাপা অস্বস্তি কাজ করতে থাকে। আবারও খানিক দূরে এগিয়ে একটা পুরনো পুকুরের ধারে এসে তারা থামে। পুকুরে শ্যাওলা, চারিদিকে জঙ্গলে ঘেরা। পাড়ে একটা দোতলা পুরা বাড়ির মতন কাঠামো, ছাদে কাঁচ গজিয়ে উঠেছে। জানলাগুলো কাঁচবিহীন এবং কালো গহ্বরের মতো। এই এই বাড়িটা কি ফাঁকা? এইটা মনে হয় এটা আগের পুরনো জমিদার বাড়ি। অনেক বছর আগে আগুন লেগেছিল, তারপর থেকে নাকি কেউ থাকে না এখানে। হঠাৎ করেই খুব কাছেই যেন একটা কাক ডেকে ওঠে কর্কশভাবে। তারা আবারও হাঁটতে শুরু করে। আবারও খানিক পরে একটা টিনের গেট দেখে মালা হাঁপ ছেড়ে বাঁচে। তারপর বলে, এই যে এসে গেছি মামার বাড়ি। দেখ ওই লাল রঙের জানালাগুলো, আমি মনে করতে পারছি। উফ, যাক, অন্তত একটা চেনা জায়গা তো এলো। তারা গেটের দিকে এগিয়ে যায়। গেটটা খোলা, কিন্তু ভিতরে কোনো শব্দ নেই। কোথাও একটা গরু বাঁধা রয়েছে, তার ঘন্টা ধীরে ধীরে বাজছে। দরজার কাছে এসে মালা হাঁক দেয়, মামা, আমি মালা। মামি। কোনো উত্তর নেই। মালার চোখে পড়ে জানলার একটা পর্দা ধীরে ধীরে নড়ে ওঠে। গেট পেরিয়ে তারা এসে দাঁড়িয়েছে এক টানা নীরবতায় মোড়া সেই পুরনো বাড়িটার সামনে। মালার বুকের ভিতরটা ধীরে ধীরে কেমন যেন একটা অজানা আশঙ্কায় মোচড় দিয়ে উঠতে থাকে। দুজনেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে টিনের দরজার সামনে এসে দাঁড়ায়। মালা একবার ডাকে, দুবার ডাকে, তারপরে খানিক জোরেই বলে ওঠে, মামা, আমি মালা। দীপেন মামা। আশেপাশে পাখির ডাক নেই কোথাও, যেন গোটা বাড়িটা শ্বাস আটকে বসে আছে না জানি কাদের প্রতীক্ষায়। বেবি উদ্বিগ্ন মুখে চারপাশটা তাকিয়ে ফিসফিস করে বলে, আচ্ছা মালা, তুই নিশ্চিত তো এটা তোর মামার বাড়ি? কিরম অচেনা লাগছে না জায়গাটা? দেখ ওখানে ওই দেওয়ালের গায়ে বড় বড় হরফে লেখা মিত্র বাড়ি, ঠিক যেমনটা মার পুরনো অ্যালবামে দেখেছি। ওই লাল রঙের জানালাও ছিল ছবিতে। এতটা ভুল হতেই পারে না। তবুও বেবির চোখে খচখচে কৌতূহল। সে বলে, কিন্তু এত ডাকাডাকি করেও কেউ সাড়া দিচ্ছে না কেন? কোনো শব্দ নেই, কোনো আলো নেই, কোনো গন্ধও নেই রান্নার। আরে এটা তো দিনের বেলা, তাহলে এত চুপচাপ কেন? মালা উত্তর দেওয়ার আগেই হঠাৎ করেই একটা শব্দ হয় টিনের দরজার ওপাশ থেকে। মালা এবং বেবি দুজনেই চমকে ওঠে। এক মুহূর্ত পরেই সেই পুরনো কাঠের দরজাটা ধীরে ধীরে খোলার শব্দ হয়, চিড়কে যাওয়ার ধাতব শব্দের মতো, যেন বহুদিনের জংধরা চৌকাঠ কষ্ট করে খুলছে। বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসেন একজন বৃদ্ধ লোক। মাথা ভর্তি এলোমেলো চুল, চোখের নিচে গভীর কালির দাগ, গায়ে সাদা ধুতি এবং ধূসর রঙের ফিনফিনে একটা গামছা। মুখে এক রাশ ক্লান্তি, কিন্তু চোখ দুটো যেন অদ্ভুতভাবে জেগে রয়েছে। তিনি কিছুক্ষণ মালার দিকে তাকিয়ে থাকেন, তারপরে গলা খাকারে দিয়ে জিজ্ঞেস করেন, তুমি কে মা? কি দরকার? মালা একটু থমকে গিয়েছিল, তারপর নিজের পরিচয় দিতে গিয়ে বলল, আমি আমি মালা, দীপেন মিত্রর ভাগ্নি। কলকাতা থেকে এসেছি। আমার মা মানে শিউলি, উনি দীপেন মিত্রর বোন। আমি অনেক ছোট থাকতে এসেছিলাম এই বাড়িতে। বৃদ্ধ লোকটি কপাল কুঁচকে তাকালেন, যেন নামটা কোথাও শোনা শোনা লাগলো তার। মালা আবার বলল, এই বাড়িতে কেউ নেই? মামা, মামি কেউ নেই? বৃদ্ধ লোকটি কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ যেন হালকা নিঃশ্বাস ছেড়ে বললেন, এই বাড়িতে এখন কেউ থাকে না মা। অনেক বছর আগে যা হওয়ার হয়ে গেছে।
মানে কি হয়েছে এখানে? আর আমরা তো এখানে থাকার জন্য এসেছি। লোকটা দরজার ফাঁক দিয়ে একটু সরে দাঁড়ালেন। গলার স্বর নিস্তেজ কিন্তু বেশ গম্ভীর। এসেছো তো, এসো ভেতরে, সব গল্প পরে শুনবে। বাতাসে একটা হিমেল স্পর্শ। চাঁদের আলো কোথা থেকে যেন একটু ম্লান হয়ে এলো। মালা এক পা বাড়িয়ে ফেলল দরজার দিকেই। মালা এবং বেবি দুজনেই দুজনের হাত শক্ত করে ধরে প্রবেশ করল মিত্র বাড়িতে। বাড়ির দরজাটা যেন নিজের ইচ্ছাতেই খুলে গেল। ভিতরে পা রাখতেই মালা এবং বেবির মনে হলো তারা যেন কোনো জীবন্ত স্মৃতির ভেতরে প্রবেশ করেছে। ঘরের ভিতরের বাতাস ভারী, গন্ধটা কেমন যেন পুরনো ধূপের মতো, ধূসর ছিম ধরা এবং একটু জ্বলে যাওয়া কাপড়ের গন্ধের মতো। দরজার দিকেই দাঁড়িয়েছিল সেই বৃদ্ধ লোকটি, এক হাতে কাঠের দরজার পাল্লা ধরে এবং অন্য হাতে একটা পুরনো লণ্ঠন। তিনি মাথা নিচু করে আস্তে করে বললেন, ভেতরে এসো মা, দেখো কারো পদচিহ্ন বহুদিন পরেনি এই উঠোনে। তোমার পায়ের শব্দেই যেন ঘরটা একটু সাড়া পাচ্ছে আজ। ঘরটা অন্ধকার নয়, আবার আলোও ঠিকঠাক নেই। জানলাগুলো খোলা, কিন্তু বাইরের আলো যেন ইচ্ছা করেও ঘরের ভেতরে আসতে চাইছে না। পুরনো কাঠের মেঝে, দেওয়ালে হলদেটে ফটো ফ্রেম, কিছু ছেঁড়া সিলিং, আর এক কোণে পিতলের হাঁড়ি, যেন একসময় এখানে কেউ বেঁচে থাকত, কিন্তু শুধু এখন তার স্মৃতিটাই রয়ে গেছে। বৃদ্ধ লোকটি ধীরে ধীরে একটি কাঠের মোড়ার উপরে বসে পড়লেন। মালা তার সামনে এসে দাঁড়িয়ে বলল, আপনি কে কাকু? আপনি এই বাড়িতেই থাকেন? লোকটি একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে বললেন, আমি আমি দীনেশ, এই বাড়ির পুরনো পরিচারক। অনেক বছর আগে যখন দীপেন বাবু এখানে থাকতেন তখন থেকেই কাজ করতাম। রান্না বান্না, বাজার, বাগান সবকিছুই আমি দেখতাম। ওদের আপনজনের মতোই ছিলাম। তিনি কাঁচতে কাঁচতে পিছন ফিরে একবার ঘরের দিকে তাকালেন। তোমার মা শিউলি শান্ত মিষ্টি মেয়ে ছিল। ওই উঠোনেই লুকোচুরি খেলতো, গাছে দুলতো। আর তুমি ছোট্ট ছিলে, সবে হাঁটতে শিখেছো তখন। তোমার হাত ধরে তোমার মা একদিন চলে গেল এই বাড়ি থেকে, আর কোনোদিন ফিরল না। কেন? কেন মা আর ফিরে আসেনি? কি ঘটেছিল সেদিন? দীনেশ একবার চুপ করে গেলেন, তারপরে ধীরে ধীরে বললেন, সব কথা একসাথে বলা যায় না মা। কিছু কথা আছে যা সময়ে বুঝতে হয়। তুমি এসেছো, এই বাড়ির রক্তের টানে ফিরে এসেছো। বেবি পাশ থেকে জিজ্ঞেস করলো, আপনি একা থাকেন এখানে? না মা, আমি থাকি না, আমি শুধু মাঝে মাঝে এসে দেখে যাই। দীনেশ চুপচাপ একটা জানলার দিকে তাকালেন। বাইরে হঠাৎ বাতাসটা জোরে বয়ে উঠল, জানলার কাঠগুলো যেন কেঁপে উঠল। একটা পর্দা ফরফরিয়ে উঠল, যেন হঠাৎ করেই কেউ হাত ছুঁয়ে দিল। ঘরটা হঠাৎ করে ঠান্ডা ঠান্ডা ঠেকল। বেবি ফিসফিস করে বলল, মালা, হে মালা, তোর মামার কথা তো বলছে না রে। কাকু, আমার দীপেন মামা কোথায়? উনি তো এখানে থাকতেন, এখন কোথায় গেলেন? দীনেশ হঠাৎ করে এক দৃষ্টে মালার দিকে তাকালেন। তার কণ্ঠস্বর আরেকটু নিচু এবং আরেকটু ভারী হয়ে উঠল। দীপেন বাবু তো 20 বছর আগেই এ বাড়ির এক রাতেই। তিনি থেমে গেলেন। কি কি হয়েছিল সেই রাতে? মালা রীতিমতো কাঁপা গলায় বলল। দীনেশ বললেন, তখন পূর্ণিমার রাত ছিল।
তোমার মা, তোমার মামা, তোমার মামি তিনজনেই তখন এখানে। আর সেই রাতের পর থেকে বাতাস থেমে গেল। খোলা জানলা বন্ধ হয়ে গেল হঠাৎ করেই শব্দ করে। লণ্ঠনের আলো দুলে উঠল যেন। দীনেশ নিচু গলায় বললেন, তখন থেকেই বাড়ি, এই উঠোন, এই ঘর কারো অপেক্ষায় আছে। তুমি এসেছো, এবার হয়তো কিছু বদলাবে মা। দীনেশ কাকু চুপচাপ ঘরের দরজা খুলে ভিতরে নিয়ে এলেন মালা এবং বেবিকে। ঘরটা বেশ বড়। ভিতরে একটা পুরনো কাঠের খাট, খাটের উপরে মশারি গুটিয়ে রাখা, এক কোণে বেতের চেয়ার এবং মাঝখানে ছাই রঙের সিমেন্টের মেঝে। ঘরে ঢুকেই বেবির একটু গা ছমছম করে উঠল। তারপর সে বলল, এই ঘরটা কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে রে মালা। কিছু নেই তেমন, অথচ কোথা থেকে একটা ভারী গন্ধ আসছে। মালা দরজার ধারে গিয়ে বলল, হয়তো পুরনো কাঠের গন্ধ, এতদিন কেউ ছিল না তো। কিন্তু সত্যি বলতে ঘরটার বাতাসে একটা অদ্ভুত চেপে বসা ঠান্ডা ছিল, যেন কারো নিঃশ্বাস জমে আছে দেওয়ালের ভিতরে, চুপ করে তাকিয়ে দেখছে ওদের দিকে। কিন্তু মালা এসব কিছুকে পাত্তা না দিয়েই দৌড়ে বেরিয়ে গেল ক্যামেরা হাতে। সেই উঠোন, পিছনের জঙ্গলে ঘেরা পুকুর, মাটির হাঁড়ির শাড়ি এবং তালগাছের ছায়া, সবকিছুই যেন পুরনো ছবির মতো। মালা মোবাইল হাতে ঘুরে ঘুরে ছবি তুলতে লাগলো। অন্যদিকে বেবি চেয়ারে বসে পেট চেপে ধরে বলল, খিদে পেলে আমার মাথা খুব ঝিমঝিম করে মালা, আমি আর পারছি না। হঠাৎই বেবি একটু সাহস করে বাইরে এসে দীনেশ কাকুর পাশে গিয়ে বলল, আচ্ছা কাকা, আপনাদের এখানে খাবার ব্যবস্থা কিভাবে হবে বলুন তো? একটু কিছু খেতে পেলে খুব ভালো হতো আসলে। দীনেশ কাকু প্রথমে একটু তাকিয়ে তারপর মুচকি হেসে বললেন, আজ তো ভালো মাছ ধরেছি পাশের পুকুরে, তাজা কই মাছ। ভাবছি এক কাজ করি, ঝোল করে ভাত রেঁধে দিই তোমাদের জন্য, খাবে তো? বেবির চোখে যেন আলো ফিরে এলো। খাবো না আবার? একদম কাকা, ঝোল ভাত হলে আমি তো একদম রাজার মতো করে খেতে পারি। দীনেশ কাকা রান্নাঘরের দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে তার গলার আওয়াজ মিলিয়ে গেল, তোমরা ফ্রেশ হয়ে নাও, রাত নেমেছে। আমি রান্না করে আনছি গরম গরম ঝোল ভাত। মালা তখন ঘুরে ঘুরে ছবি তুলছে। সে চলে গেছে বাড়ির পিছনের দিকে। পিছনের দিকটা যেন একটু বেশি নিঃসঙ্গ। একটা পুরনো তালগাছের পাশে ছোট্ট একটা দোচালা ঘর। ঘরের দরজা বন্ধ, কিন্তু দরজার গায়ে আঁচড়ের দাগ, কিছুটা যেন পশুর মতো, আবার কিছুটা যেন মানুষের হাতের মতো লাগছে তার। মালা কাছে গিয়ে দরজায় হাত রাখতেই হঠাৎ করেই ঠকঠক করে ভিতর থেকে যেন শব্দ ভেসে এলো। সে ভয় পেয়ে এক পা পিছিয়ে এলো। মোবাইলের টর্চটা অন করতেই দরজার নিচের ফাঁক দিয়ে সে দেখতে পেল একজোড়া পা। না, সেটা জুতো পরা পা নয়, রক্ত মাখা পা, ফাটা। মালা ততক্ষণে দম বন্ধ করে ফেলেছে। সে দৌড়ে সোজা ফিরে এলো ঘরের দিকে। হাওয়ায় ওরা চুল, কাঁপা কাঁপা মুখে। বেবি তখন বিছানার পাশে বসে আছে। মালা গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, বেবি, ওই পিছনের ঘরটা আমি আমি দেখেছি রে, কেউ আছে, খুব অদ্ভুত। কি বলছিস তুই? দরজার নিচ দিয়ে রক্ত মাখা পা দেখলাম, একদম ফাটা। বেবির মুখ যেন সাদা হয়ে গেল। সে উঠে দাঁড়িয়ে বলল, চল কাকা এলে বলি ওটা কি। ওরকম জায়গায় কাউকে আটকানো আছে বুঝি? মালা কিছু বলার আগেই তাদের ঘরের দরজায় টোকা পড়ল ঠকঠক করে। কেউ যেন খুব আস্তে গলা নামিয়ে বলছে, ঝোল ভাত রেডি মা, এসো খেয়ে নাও।
তারা দরজা খুলে দেখল হাতে থালাবাটি নিয়ে দাঁড়িয়ে আছে কাকা। একটা ঢাকনা খোলা মাত্রই সুগন্ধে ভরে উঠল চারপাশ। তাজা কই মাছের ঝোল, কাঁচা লঙ্কার ঘ্রাণে চোখে যেন জ্বালা করে উঠল তাদের। খাও মা, গরম থাকতে থাকতে খেয়ে নাও। এই রান্না আমি নিজে করেছি। আজ অনেক দিন পর অতিথি এসেছে তো। দুজনেই খেতে বসে পড়ল, কিন্তু খাওয়ার মাঝেই মালা থেমে গেল। সে চুপ করে বাটির দিকে তাকিয়ে বলল, বেবি, তুই দেখছিস মাছটার স্বাদটা কেমন যেন, মানে? মানে মাছটার স্বাদটা ভালো না, কেমন যেন নোনতা। হঠাৎ করেই দূরে আবার সেই দরজার দিক থেকে আওয়াজ ভেসে এলো, ঠক ঠক করে। এইবার যেন কেউ ফিস ফিস করে বলল, তোরা কেন এসেছিস? রাত তখন প্রায় 10টা। বাইরের তালগাছগুলো হাওয়ায় দুলছে। পুকুর পাড় থেকে ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। আকাশে পূর্ণিমার আলো, অথচ সে আলো যেন ঘরের ভিতরে ঢুকতে চায় না, থেমে যায় জানলার ধারে এসেই। যেন অন্ধকার নিজে পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে সেই আলো ঠেকানোর জন্য। মালা এবং বেবি বিছানায় শুয়ে আছে। কিছুটা খাওয়া হয়েছে, কিছুটা রাখা রয়েছে পাশেই। অজানা এক অস্বস্তির কারণে তারা ঠিক করে খেতেও পারেনি। মালা ফিসফিসিয়ে বলল, বেবি, বেবি, আমি কিছুতেই ভুল দেখিনি রে। ওই পিছনের ঘরে কেউ আছে, আর তার পা ছিল রক্তমাখা। বেবি কিছু না বলে কেবল চুপ করে জানলার বাইরে তাকিয়ে থাকলো। হঠাৎ করে একটা শব্দে ঘর যেন কেঁপে উঠল ঠকঠক করে। পিছনের সেই বন্ধ ঘরের দরজা থেকে আবারও শব্দ এলো। এবারে শব্দটা যেন একটু জোরেই হলো, আরো অদ্ভুত। সেই শব্দের পরেই যেন কেউ নিচু গলায় কাঁদছে। মালা উঠে দাঁড়িয়ে গেল, তারপর বলল, বেবি, আমি আর চুপ থাকতে পারছি না, আমাকে জানতে হবে ওখানে কে আছে। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এখন রাত প্রায় 11টা বাজে, বাইরে এত অন্ধকার, আর তুই এখন ওই ঘরের সামনে যাবি? ওই ঘরটার দরজার নিচে আমি চোখ দেখেছি, রক্ত দেখেছি। যদি কেউ বন্দি হয়ে থাকে, যদি কেউ। হঠাৎ করে এই দরজায় ধপাস করে একটা আওয়াজ হলো, যেন কেউ নিজেকে ঠেলছে ওপাশ থেকে। তারপর হঠাৎ আবার সব চুপ। এই সময়ে দীনেশ কাকা ঘরে ফিরে এলেন, কিন্তু এবার তিনি আগের মতো ছিলেন না। তার চোখের নিচে কালি, মুখটা কেমন যেন বিবর্ণ। এক রাস স্থিরতা যেন মিশে আছে তার চোখে, যেন তিনি মানুষ না হয়ে ধীরে ধীরে অন্য কিছু হয়ে উঠছেন। সে বলে উঠল, তোমরা ঘুমাও মা, রাত অনেক হয়েছে। এই ঘরে থাকো, বাইরে যেন যেও না। কথাগুলো তিনি বললেন খুবই ধীরে, প্রায় ফিস ফিসে গলায়। বেবি তাকে জিজ্ঞেস করল, কাকা, ওই পেছনের ঘরটা, ওখানে কি কেউ আছে? দীনেশ কাকা এবার কোনো উত্তর দিলেন না, শুধু তাকিয়ে রইলেন মালার দিকে এক দৃষ্টিতে। তারপরে ধীরে ধীরে বললেন, ও ঘর, ও ঘরটা বন্ধ থাকাই ভালো। পুরনো কথা ঘাঁটতে নেই মা, যা চলে গেছে তাকে ঘুমোতেই দাও। এই বলে তিনি পিছন ফিরে চলে গেলেন। কিন্তু মালার চোখ পড়ল কাকার পায়ের দিকে। সে দেখল দীনেশ কাকার পায়ে কাদা লেগে আছে। কাদা শুকিয়ে গা ধূসর হয়ে গেছে, কিন্তু তার মাঝে ছোট ছোট রক্তের দাগ, ঠিক যেমনটা মালা দেখেছিল সেই অদ্ভুত পায়ে। মালার গলা শুকিয়ে এলো। বেবি ফিসফিস করে বলল, ওই, তুই দেখলি কাকার পা? দেখলাম। আরেকটা কথা শুনলি?
তার গলা আগের মতো নেই রে বেবি। আমি তো ভাবছি এই কাকা কি আসলেই মানুষ? মালার শেষ কথাটা বাতাসে যেন জমে রইল। ঘরের জানলায় হঠাৎ করে কিসের যেন ছায়া পড়ল। একজন দাঁড়িয়ে আছে বাইরের দিকে, চুল এলোমেলো, মুখ দেখা যাচ্ছে না, শুধু সাদা কাপড়টা বাতাসে দুলছে। সে নড়ছে না, এক দৃষ্টে তাকিয়ে রয়েছে ঘরের ভিতরে। মালা আর বেবি যখন সেই ছায়ার দিকে তাকিয়ে, তখন পিছন দিক থেকে আবারও সেই অদ্ভুত ফিসফিসে আওয়াজ ভেসে এলো। মালা ফিরেছিস, এবার সত্যিটা দেখবি। বাতাস এবার যেন কাঁপতে শুরু করলো। জানলার পর্দা একদিক থেকে সরে গেল। টেবিলের উপরে রাখা থালাটা নিজে থেকেই গড়িয়ে পড়ে গেল মেঝেতে। ঢং করে একটা থালার শব্দ ভেসে এলো ঘরের নিস্তব্ধতায়। মালা বেবির হাতটা শক্ত করে ধরে বলল, কাল সকালে ও ঘর খুলতেই হবে রে। রাত তখন গাঢ় নীলের পর্দা টেনে দিয়েছে চারিদিকে। জানলার কাছে কুয়াশার হালকা পরত জমেছে। বিছানার পাশে চুপ করে শুয়ে আছে মালা, আর তার গা ঘেঁষে ঘুমন্ত বেবি। দুজনেই যেন গর্ভস্থ ছায়ার মতোই নিবিড়। গভীর অন্ধকারের মাঝে জেগে থাকা দুটি জোনাকি। জানলার বাইরে সাঁই সাঁই করে হাওয়া বয়ে চলেছে। পুকুর পাড়ের বাঁশঝাড়ের মধ্যে দিয়ে হাওয়া এলে অদ্ভুত একটা শোঁ করে শব্দ হয়। মালা সজাগ, তার চোখ ছুঁয়ে যায় ফোনের স্ক্রিনে। স্ক্রিনে লেখা আছে নো নেটওয়ার্ক। যেন এই বাড়িটা কোনো অদৃশ্য সীমান্তের মধ্যে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন এক অন্যতম গ্রহ। সে বিছানায় একটু উঠে বসল, জানলার কাছে ঠেকিয়ে রাখল হাত। কাজটা ঠান্ডা, যেন মৃত শরীরের মতো শীতল। ফিসফিস করে সে বলে উঠল, বেবি, শুনছিস? এই জায়গাটাকে কি তোর একটু মায়াবী বলে মনে হচ্ছে না? কাল সকালে উঠে দেখলেই সব হবে। এখন ঘুমা না মালা। চোখের পাতায় ভারী ক্লান্তি টেনে নিয়ে দুজনে ঘুমিয়ে পড়ল। তবে ঘুমটা ছিল না নিঃশব্দ। বাইরের অন্ধকারে সেই ঘরের ছাদে যেন হালকা পায়ের আওয়াজ হলো। জানলার কাছে ছায়া এসে পড়ে, আবার মিলিয়ে যায়। অবশেষে সকাল হয়ে এলো। মালা এবং বেবির ঘুম ভাঙল। একসময় পাখির ডাক আর সূর্যের নরম আলো ঘরের গা ছুঁয়ে গেল। মালা চোখ খুলে প্রথমে খেয়াল করল বাড়ির ভিতরটা কেমন যেন অদ্ভুতভাবে নিস্তব্ধ। চায়ের গন্ধ নেই, রান্নাঘর থেকেও কোনো শব্দ নেই। এমনকি উঠোনে হাঁসের ডাক বা গরুর হাঁক কিছুই নেই। শুধু নিস্তব্ধতা, তীক্ষ্ণ এবং হিমশীতল। বেবি বলে উঠল, এই মালা, ঘড়িতে তো এখন সকাল 8:30 রে। কাকু কোথায়? এতক্ষণে তো উনি চা দিয়ে ডাকতেন। মালা বিছানা ছেড়ে উঠে পড়ল। তারা দুজনে একসাথে ঘরের বাইরে বেরিয়ে এলো। যেটা গতকাল সন্ধ্যায় প্রাণে পরিপূর্ণ ছিল, আজ যেন এক ফাঁকা খোলস। রান্নাঘরে হাঁড়ি থালা সব যেমনটা ছিল তেমনই পড়ে আছে, কিন্তু রান্নার চিহ্ন মাত্র নেই। চুলোয় আগুন নেই। উঠোনে দীনেশ কাকার সেই পুরনো লাল গামছাটাও আর নেই। সেই পুকুর ঘাটটাও খালি। দেওয়ালে ঠেকানো কুকুরের লাঠিটাও নেই। বেবি উদ্বিগ্ন হয়ে বলল, কি ব্যাপার বলতো? দীনেশ কাকা কোথায় গেল? মালা চারপাশে তাকিয়ে দেখল বাড়ির পিছনের দিকে সেই বন্ধ ঘরের দরজাটা এখন খোলা। তার কাছে গিয়ে দেখতে পেল দরজাটা অল্প ফাঁকা। ঘরের ভিতরে এক ছায়া। সেই ছায়ার আকৃতি যেন কেউ বসে আছে ঠিক সেই রকম। মালা সাহস করে এক পা এগিয়ে গেল। কাকা, আপনি কি ওখানে? কোনো উত্তর নেই।
হঠাৎ করেই একটা ঠান্ডা হাওয়া ঘরের ভিতর থেকে বাইরে বেরিয়ে গেল। সঙ্গে এলো একটা গন্ধ, পুরনো ঘামের, ধূপ এবং পচা কাঠে তুলসীর মালা। বেবি এবং মালা একে অপরের দিকে তাকালো। বেবি বলল, মালা, এটা কাকার গলা ছিল না। ওই ঘরে কেউ বসে আছে, কিন্তু ওটা কাকা নয়। মালা দুরু দুরু বুকে দরজায় হাত রাখল। ঠিক তখনই ভিতর থেকে একটা আওয়াজ এলো, কে বলেছে তোমাদের ডাকার? একদম ঘরের ভিতর থেকে। একটা গলা, কাকার নয়, নয় কোনো চেনা মানুষের। গলাটা যেন কাঠের মতোই শুকনো, তবু থেমে থেমে বলছে, তারা চলে যায়, কিন্তু ঘর তো ফাঁকা থাকে না। মালা এবং বেবি পিছনে এক পা পিছিয়ে গেল। সেই সময় জানলার পর্দাটা হাওয়ায় উড়ে গেল। একটা মুখ, হালকা সাদা, ফাঁকা চোখ জানলার কাছে এক মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, আবার অদৃশ্য। মালা এবং বেবি জীবনে বহুবার ভয় পেয়েছে, অন্ধকার রাস্তায় হেঁটেছে, সিনেমার ভূতের মুখ দেখেছে, কিন্তু এই মুহূর্তের নীরবতা ছিল যেন মৃত্যুর চেয়েও গভীর। শুধু সামনের সেই আধা খোলা জানলা, তার ফাঁক দিয়ে যেন কেউ চুপচাপ তাদের দেখছে। এক পা দুপা করে মালা এগিয়ে যাচ্ছে। বেবির হাত শক্ত করে ধরে আছে সে। জানলার ওপরে সেই ঘরের কোণে আধো আলোয় একটা ছায়া মূর্তি বসে। মুখটা মেঘের মতো অস্পষ্ট, তবুও চেনা চেনা লাগছে তার। কাকা, মালা ডাকলো কাঁপা গলায়। সেই ছায়াটি ধীরে ধীরে মুখ তুলল। মুখটা এখন স্পষ্ট, কিন্তু এ তো সেই মানুষ যিনি তাদের দুপুরে ভাত এবং মাছের ঝোল খাইয়েছিলেন। এ তো সেই দীনেশ কাকা। তবে মুখে এখন তার সেই কোমলতা নেই কেন? চোখ দুটো লালচে, ফেটে আসা শিরা, ঠোঁটের কোণে রক্তের রেখা। সে বলে উঠল, তোমরা আমার নাম ধরে ডেকেছ, তাই তোমাদের আমি আমার আসল নাম বলতে বাধ্য। সারা ঘরে হিমের মতো একটা নীরবতা ছড়িয়ে পড়ল। তারপরে সে বলল, আমার নাম দীনেশ নয়। এই বাড়ির শেষ লোক ছিলাম আমি, বিনোদ মিত্র। 1975 সালে এই বাড়িতে আগুন লেগেছিল। আমার স্ত্রী আর মেয়েটা সেই আগুনে পুড়ে যায়। আমি বেঁচেছিলাম নাকি থেকে গিয়েছিলাম জানি না। তখন থেকেই আমি নেই। মালা এবং বেবি এক পা পিছিয়ে এলো। মালার গলা শুকিয়ে আসে। তাহলে তাহলে আপনি আপনি মানুষ না? সে নিজেকে দীনেশ বলে পরিচয় দিয়েছিল। একটা ধোঁয়াটে হাসি সে হেসে বলল, তোমরা তো এসেছিলে তোমার মামার বাড়ি খুঁজতে। হ্যাঁ, এটা সেই বাড়ি। তবে তোমার মা যেদিন এই বাড়ির ছবি তুলেছিল, সেদিন এই বাড়িতে আগুন লেগেছিল। সেই ছবি ছিল শেষ স্মৃতি। মালার যেন দম বন্ধ হয়ে আসছে। সে তাকিয়ে রইল। মা? তার মায়ের বলা কথাটা তার মনে পড়ে গেল। এই বাড়িটা আমার জীবনের ভুল ছিল মালা। তুই কখনো ওই বাড়ির নাম মুখেও আনবি না। মালা কখনো বুঝতে পারেনি যে তার মা কতটা ভয় পেতেন সেই বাড়িটাকে। বিনোদ আর কিছু বলল না। সে উঠে দাঁড়ালো, তারপর সে চলে গেল। কিন্তু তার চলনে কোনো আওয়াজ নেই, যেন তার পা মাটি স্পর্শ করছেই না। তারপরে সে বলল, এই বাড়িতে কেউ এলে আমার গল্প বলা হয়ে যায়, আর তারপর তারা আর ফিরে যায় না। এই বলে সে অদৃশ্য হয়ে গেল ঘরের অন্ধকারে। চারদিক নিস্তব্ধ, শুধু দরজাটা যেন নিজে থেকেই বন্ধ হয়ে গেল ঠাস করে আওয়াজ করে। মালা আর বেবি পিছনে তাকিয়ে দেখল, জানলা দিয়ে সেই আগুন ধরা মুখ, ছোট্ট একটা মেয়ে তাকিয়ে আছে। তার চোখে আগুনের ছোঁয়া, ঠোঁটে একটা রহস্যময় হাসি।
মালা কাঁপা কাঁপা গলায় বলল, বেবি, এখনই এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে, এখনই। বেবি সম্মতি জানিয়ে দরজার দিকে দৌড় দিল। তবে দরজা যেন তখন পাথরের দেওয়ালের মতো টানছে, চাপ দিচ্ছে, তবু খুলছে না। ঠিক তখনই মালার ফোনের স্ক্রিনটা ঝলমল করে জ্বলে উঠল। কোনো নাম নেই, কোনো নাম্বার নেই, তবে ঠিক সেই মুহূর্তে দরজাটা খুলে গেল, যেন একটা দমকা হাওয়ায় ঠেলে দিয়েছে দরজাটা। তারা দৌড়ে বাইরে বেরিয়ে পড়ল। পিছনে তাকানোর সাহস তাদের নেই। বাড়িটার দিকে একবার ফিরে তাকালে দেখা যেত সেই জানলার ফাঁক দিয়ে একটা ছোট্ট মেয়ে, যার চোখ ঝলসে ওঠে পুরনো আগুনের ছায়ে, সে দাঁড়িয়ে রয়েছে। গ্রামের মোড়ে গিয়ে তারা দেখল কয়েকজন লোক জড়ো হয়েছে এবং তাদের মধ্যে একজন বলল, এই বাড়িটা তো 40 বছর ধরে পরিত্যক্ত, ওখানে তো কেউ থাকে না গো মা। মালা এবং বেবি তখন স্তব্ধ, ভয়ে জড়সড়। তবে মালার মনে শুধু একটাই কথা, মা কেন বলতেন ওই বাড়ির নাম মুখেও আনতে নেই? তিনি হয়তো জানতেন মৃত্যুর পরেও কিছু বাড়ি বাঁচিয়ে রাখে তাদের দুঃখ, অভিশাপ আর প্রতীক্ষা। বাইরের আকাশে যেন আগুন ছড়ানো সূর্য ডুবে গেছে। বাড়ির চারপাশে এক অদ্ভুত নৈশব্দ, শুধু তুলে ওঠা পুরনো জানলার কড়কড়ানি আর দূর থেকে শিয়ালের ডাকের শব্দ ভেসে আসছে। মালা একা, একদম একা। বেবি তখন পাশের ঘরে অচেতন হয়ে ঘুমে অর্ধমৃত, যেন কোনো অজানা ওজন তার দেহে চেপে বসে আছে। আর মালা ধীরে ধীরে এগিয়ে গেল সেই পিছনের ঘরটার দিকে, যেখানে সে প্রথম অনুভব করেছিল কেউ আছে সেখানে, কেউ যে আর বেঁচে নেই, তবুও চলে যায়নি। ঘরটায় ঢুকতেই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল পিছনে। ঘরটা অন্ধকার, হিমশীতল। নিঃশ্বাস ফেললেই যেন তা জমে যাচ্ছে। হঠাৎ মালা একটা তীব্র গন্ধ পেল, পুরা কাপড়ের ছাইয়ের গন্ধ। আর তখনই জানলার ধারে দেখল সেই মেয়েটাকে, একটা সাদা ফ্রক পরা একটা শিশু, মুখের এক পাশটা পোড়া, চুলগুলো এলোমেলো, চোখ দুটো একেবারে ফাঁকা। তবুও মালা ধীরে ধীরে বলল, তুমি কে? মেয়েটির ঠোঁট নড়ল না, তবুও মালার কানে এলো একটা আওয়াজ, তুমি ফিরেছ? তুমি তোর বংশধর, শিউলির মেয়ে। তুমি পূর্ণিমা? মেয়েটি হেসে ফেলল এক বিষাদময় হাসি। তোমার মা আমার দিদি ছিল যে, মামাতো বোন। কিন্তু সেদিন সেই আগুনে আমি পড়ছিলাম, আমি আমি চিৎকার করছিলাম, আর সে শুধু পালিয়ে গেল, শুধু পালিয়ে গেল। ঘরের ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠল। এক একটা ছায়া সেই বড়রা, বিনোদ, প্রতিমার পিতা, পরিবারের লোকেরা, তারা সবাই দোষ চাপিয়েছিল পূর্ণিমার ওপরে। তার বলিষ্ঠ ইচ্ছাশক্তি, তার প্রশ্ন, তার ঘরের ছেলেদের মতো সাহস, সবটাই আনমনে বয়ে এনেছিল এক রক্ষণশীল সংসারে। সেদিন সে প্রতিবাদ করেছিল এক দুঃসম্পর্কের কাকার অশ্লীল স্পর্শের বিরুদ্ধে, আর তখনই তাকে বলা হয়েছিল অশুদ্ধ। তারপরে রাতের অন্ধকারে তাকে ঘরে আটকে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর কেউ কিছুই করল না, কেউ একটিবার দরজাটা ভাঙল না। শিউলি, মালার মা সব জানতেন, তবু ভয়ে, সমাজের চোখে নিজেকে বাঁচাতে তিনি শুধু ছুটে পালিয়ে গিয়েছিলেন। মালা মাটিতে বসে লুটিয়ে পড়ল, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে এবং সে বলে উঠল, তুমি ঠিক বলেছ, আমার মা ভুল করেছিল। তুমি একটা মেয়ে ছিলে, শুধু নিজের সম্মান চেয়েছিলে,
আর এই সমাজ, এই পরিবার তোমায় পুড়িয়ে দিল। পূর্ণিমা এবার ধীরে ধীরে এগিয়ে এলো। তাকে ঘিরে আলো ফুটেছে, যেন ছায়ের মধ্যে থেকে ফের পবিত্র কিছু জেগে উঠেছে, এবং সে চোখের জলে বলে উঠল, তুমি অন্তত শুনলে আমার কথা। তুমি অন্তত পালিয়ে যাওনি। তুমি পালিয়ে যাওনি, তাই আমি হয়তো মুক্ত হব আজ। তবে তুমি ফিরে গিয়ে ওদের জানিও, যে মেয়েটি পুড়ে মারা গিয়েছিল তার ছায়া এখনো আগুন হয়ে ঘুরে বেড়ায়। তুমি ওদেরকে গিয়ে এটা জানিয়ে দিও। পূর্ণিমা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ঘরের জানলাটা খুলে গেল হঠাৎ করে। ঠান্ডা একটা বাতাস ঢুকে এলো। ঘরের সেই পোড়া গন্ধটা মিলিয়ে গেল। মালা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। তার মনে হচ্ছিল সে যেন অনেকটা হালকা, অনেকটা উজ্জ্বল। পুরনো বাড়ির অন্ধকার অলিন্দ পেরিয়ে মালা ধীরে ধীরে ফিরে গেল বেবির কাছে। তাকে জাগিয়ে বলল, চল বেবি, আমরা বাড়ি ফিরে যাই। তবে এবার শুধু আমি ফিরব না, এই বাড়ির লুকোনো ইতিহাস ফিরবে। যে সত্য যত গভীরেই চাপা থাকুক না কেন, একদিন সে আলোর মুখ দেখবেই। গ্রাম বাংলার সেই পাথুরে বাড়ি, সেই পুকুর পাড়, সেই ধান ক্ষেতের ফাঁকা পাড়ে থাকা দীর্ঘ নীরবতা পেরিয়ে মালা ফিরে এলো শহরে। বেবি পাশে বসে, মুখটা থমথমে। তারা দুজনেই যেন এক অদৃশ্য ভার বইছে। কিন্তু মালার চোখে আজ ভয় নেই। সে যেন জানে তার মধ্যে এখন বাস করছে পূর্ণিমার অপূর্ণ কণ্ঠ, এক অগ্নিকন্যার ন্যায়। বাস থেকে নেমেই সে সোজা চলে যায় বাড়ির ভিতরে, যেখানে বসে আছেন শিউলি, তার মা। তার পরনে একটা লাল পাড় সাদা শাড়ি। পুজো করতে যাচ্ছিলেন। মালা দরজায় দাঁড়িয়ে বলল, মা। শিউলি তাকিয়ে থাকেন। মালার চোখে কিছু একটা আছে যা সে অনেকদিন দেখেননি। তুমি চেনো পূর্ণিমা নামের কাউকে? মালার কণ্ঠ ভারী কিন্তু ধীর। শিউলির গা ছমছম করে উঠল, চোখ দুটো জলে ভেজা। ওকে ভুলিনি মা, ভোলার সাহস আমার কোনো দিনও ছিল না। শিউলির কণ্ঠ কাঁপে। এবার প্রতিবাদী কণ্ঠে মালা বলে, তুমি জানতেও, সবকিছু দেখেও কিছু করনি? শিউলি এবার জোরে কান্না শুরু করেন। আমি তখন কিশোরী, ভয় পেয়েছিলাম। আমার বাবা, তোমার দাদু সবাই বলেছিল ও নষ্ট মেয়ে। আমি শুধু পালিয়ে এসেছিলাম। তুই তখন একদম ছোট, তোকে বাঁচানোর জন্য। আমার তখন 17। অনেক অল্প বয়সে বিয়ে হয়েছিল। আমরা ভেবেছিলাম ভুলে যাব, কিন্তু পারিনি মা। মালা এক পা এগিয়ে এসে মায়ের কাঁধে হাত রেখে বলে, তোমার ভয় ছিল, ওর সাহস ছিল। তোমার নীরবতা ছিল, ওর প্রতিবাদ ছিল। তবে তুমি এখনো বেঁচে আছো। তবে ও কবেই ঝরে গেছে। আর এখন কথা বলার সময় নেই মা। আমার এখন অনেক বড় কাজ, অনেক দায়িত্ব। পরদিন মালা সংবাদপত্রের অফিসে যায়। সেখানে কাজ করতেন তার বন্ধু দীপ্ত। তাকে সে সবটা খুলে বলে এবং সে তাকে বলে যে সেখানে একটি প্রতিবেদন লিখে দিতে চায়। সে লেখা একটি বড় প্রতিবেদন, তার নাম আগুনের গল্প, যেখানে একটি মেয়ে পুড়ে যায় শুধুমাত্র প্রতিবাদ করার জন্য, আর একটি পরিবার নীরব থাকে সমাজের ভয়ে। সেই প্রতিবেদনে মালা লেখে, যে সমাজ একটি মেয়ের সাহসকে অপবিত্রতা ভাবে, সে সমাজই আসলে ঘুণে ধরা। কোনো মেয়ে যখন না বলে, তখন না মানে না। কোনো পরিবার যখন তাকে চুপ করায়, তখন তারাও অপরাধী হয়ে যায়। আর যে পরিবার
অতীতের ভুল স্বীকার করে নেয়, সেই পরিবারই ভবিষ্যতের আলোর জন্ম দেয়। এই প্রতিবেদনটি ভাইরাল হয়ে যায়। টেলিভিশনে, সংবাদে, লোকমুখে সবাই তখন হরিণপুর নামের সাথে পূর্ণিমার নামটাকে জুড়ে দেয়। সমাজের এক উচ্চপদস্থ মানুষ, যার নির্দেশে এই হরিণপুরে পূর্ণিমার নামে একটি বেদি করা হয়, যেটায় পূর্ণিমার মৃত্যুদিনটাকে এই গ্রামের সবাই মাল্যদান করে। এই গ্রামের অনাথ বাচ্চাদের ভোজন করানো হয়। পূর্ণিমার নাম ফিরিয়ে আনা হয় সসম্মানের সাথে। এই ঘটনার 2 বছর পরে হঠাৎ এক সকালে শিউলিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মালা মনে মনে ভাবে হয়তো তার মা হরিণপুরে গেছে। সে যথারীতি তার মাকে খুঁজতে সেখানে যায়। একদিন শিউলি নিজের সেই গ্রামে ফিরে গিয়ে পুরা ঘরের সামনে তার অতীতের কিছু স্মৃতিচারণ করে। সে ভাবে পূর্ণিমা যখন চলে যায়, সে মাত্র 13 বছরের বাচ্চা মেয়ে। সেই পোড়া ঘরের সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলেন, পূর্ণিমা, তোর চিৎকার আমি শুনেছিলাম, তবে আজ আমি তোর কণ্ঠ ফিরিয়ে এনেছি। আমার কন্যা তোর মতোই সাহসী। মালা তোরই জেদ পেয়েছে। ক্ষমা করিস বোন, ক্ষমা করিস। পিছনে মালা দাঁড়িয়েছিল। তার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে। একটা সাদা ফুল ছিল তার হাতে। সে ফুলটি রেখে দেয় সেখানে, যেখানে একদিন আগুন জ্বলছিল। আর সেখানে শান্তি ফুটেছে। ভয় যতই পুরনো হোক, সাহস একদিন দরজায় কড়া নাড়বেই। আর যেদিন সাহসিকতা কথা বলে, সেদিন আত্মারাও মুক্তি পায়।